আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের আদরিণী গল্প। লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1873 খ্রিস্টাব্দের বর্ধমান জেলার ধাত্রী গ্রামে এবং মৃত্যুবরণ করেন 1932 খ্রিস্টাব্দের 5 এপ্রিল। কবি প্রভাত কুমার মুখোপাধ্যায় ভারতী পত্রিকার হাত ধরেই ছোট ছেলেবেলায় প্রভাত কুমারের লেখক জীবনের হাতেখড়ি হয়। আলোচ্য আদরিণী গল্পটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। আলোচ্য বিষয় উৎস যেখান থেকে আদরিণী গল্পটির উৎস আদরিণী সাহিত্য পত্রিকায় 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল এবং পরে 1320 বঙ্গাব্দের আশ্বিন মাসে গল্পটি আরো 5টি গল্প সহ গল্পাঞ্জলি গ্রন্থে স্থান পায়। তো গল্পটির মূল বিষয় সংক্ষেপ যদি বলা যায় তো এখানে চরিত্র দেখতে পাই আমরা। জয়রাম মুখোপাধ্যায় সেকালের একজন ইংরেজি না জানা মোক্তার, কিন্তু তার প্রতিপত্তি অনেক। তার নিজের অহংকার আছে নিজের কাজের প্রতি, কিন্তু অল্প তোষামোদেই তার হৃদয় বিগলিত হয়। পীরগঞ্জে বাবুদের বাড়ি নিমন্ত্রণে যাওয়ার জন্য প্রায় জেদ করেই তিনি একটি হাতি কিনে ফেলেন। নাম দেন তার আদরিণী। তাহলে কিসের নাম? না, হাতির নাম আদরিণী। কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের গতিতে তার অবস্থা পড়ে যায়। নব্য ইংরেজি জানা উকিলদের পসার বাড়ার সঙ্গে সঙ্গে তার পসার কমে যায়, কিন্তু ব্যয় তার কমে না। হাতি পোষা তার ক্ষেত্রে দুর্বিষহ হয়ে ওঠে। তিনি প্রায় সর্বশান্ত হতে বসেন। অবশেষে মনস্থ করেন হাতিটাকে বিক্রি করে দেওয়ার। কিন্তু হাতি কেনা সুসাধ্য হলো না তার। প্রথমবার হাটে নিয়ে গিয়ে তাকে বিক্রি করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। দ্বিতীয়বার আরো দূরের হাটে আদরিণীর অনিচ্ছা সত্ত্বেও তাকে জোর করে নিয়ে যাওয়া হলো। এই সময়ে একটি নির্বাক পশুর যে সূক্ষ্ম অনুভূতি, হৃদয়ের তোলপাড়, প্রিয়জন হারানোর বেদনা চমৎকারভাবে দেখানো হয়েছে। এই দুঃখ থেকেই আদরিণী শেষ পর্যন্ত চলে যায়। গল্পের শেষাংশে আদরিণী যখন পথের মাঝে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তখন জয়রামের বিলাপ ব্যথিত উক্তিটি বড় মর্মস্পর্শী হয়েছে। তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। এই দুঃখের হাহাকার দিয়ে গল্পের শেষ নয়, গল্প কাহিনীর শেষ আরো 2 মাস পরে জয়রাম মুখোপাধ্যায়ের মৃত্যুতে। তো আমরা মূল টেক্সটে চলে যাই। মূল টেক্সটে পড়ে তার বিশ্লেষণ করি। আদরিণী গল্প 7টি পরিচ্ছেদে ভাগ করা রয়েছে। প্রথম পরিচ্ছেদ, পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে
জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, কি বলল? মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তাহলে কোথায় থেকে নিমন্ত্রণ পেয়েছে? পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। তাহলে কবে বিয়ে? সোমবার দিন। কার বিয়ে? মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। তাহলে কি হবে? বিয়েটা ধুমধাম হবে। ধুমধাম বলতে প্রচুর জাঁকজমকপূর্ণ। বেনারস থেকে বাই আসছে। বাই এর অর্থ হচ্ছে বাইজি। কলকাতা থেকে খেমটা আসছে। খেমটার অর্থ সঙ্গীতের তাল বিশেষ, এই তালের সঙ্গে লঘু নাচ, এটাকেই খেমটা বলে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তাহলে জয়রামকে এই কথা বলল। কে বলল? যে নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী এই কথা বলল। এর পরের প্যারায় মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। তাহলে কে হুকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন? মোক্তার মহাশয়। কোথায় বসে হুকা খাইতেছিলেন? বৈঠকখানার বারান্দায়। কিসে বসে? বেঞ্চিতে বসে। এমসিকিউ কিন্তু এইভাবেই প্রশ্ন হয়। আগন্তুকগণের এই প্রশ্ন শুনিয়া হুকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কি রকম? আমি নিমন্ত্রণ পাবো না কি রকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? তাহলে এখানে আগন্তুক এর অর্থ অতিথি। এস্টেট এর অর্থ জমিদারি বা ভূসম্পত্তি। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, কি রকম? আমি নিমন্ত্রণ পাবো না কি রকম? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মোক্তার। তাহলে কে 20 বছর ধরে এস্টেটের বাধা মোক্তার? কিংবা এরকম হতে পারে, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? কে বলেছে? অপশানে থাকবে। এরকম প্রশ্ন হতে পারে। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনতেন। সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনই ব্যবহার করিয়াছে সে জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই। আমরা কি সে ভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কিনা। মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভায়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশন করিলে বললেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে।
সোম মঙ্গল দুটো দিন কাচারি কামাই হবে। তাহলে কোন দুটো দিন কাচারি কামাই হবে? বলা হয়েছে সোম মঙ্গল। অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবারই তো খুব ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। তাহলে কিসের পথ নেই? ঘোড়ার গাড়ির। গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন, আসতে দুদিন। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে গরুর গাড়ি যেতে হলে কয় দিন সময় লাগে? তাহলে কি উত্তর হবে? যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে পালকি করে যাওয়া কি? সেটা হচ্ছে মুশকিল। আমরা দুজন তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয় রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন এখন। আমরা দুজনেই তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মোক্তার মহাশয় স্মিত মুখে বললেন, স্মিত বলতে ঈষৎ বা হাস্য বা হালকা মুচকি হাসি যাকে বলে স্মিত। এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। তাহলে কাদের মোক্তার? মহারাজ নরেশচন্দ্রের। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম। অত ভাবছ কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাব বই কি ভাইয়া, আমিও যাব। তবে আমার তো বাই খেমটা শোনবার বয়স নেই, তোমরা শোনো। আমি মাথায় এক গক বেঁধে, গক বলতে এখানে পাগড়ি বোঝানো হয়েছে, একটি থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। এখানে তদারক কথার অর্থ হচ্ছে দেখাশোনা বা পরিচালনা বা তত্ত্বাবধান করা, এটা বোঝানো যায়। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে। কেমন? পেয়ালা বলতে পানপাত্র, মুঝে হিন্দি শব্দ, এর অর্থ হচ্ছে আমায়। বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। সেই রূপ অনেকে আগমন করিয়াছেন, পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। তাহলে কে পাশা খেলা দেখিতেছিলেন? এখান থেকে প্রশ্ন আসতে পারে, কে পাশা খেলা দেখিতেছিলেন? জয়রাম দেখিতেছিলেন। কখন? তো সন্ধ্যার কিছু পূর্বে। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না।
কি বলল? যে হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, আহ, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? সত্য ভৃত্য বলিল, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। তাহলে এখানে যদি প্রশ্ন দেয়, তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, কার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল? তো উত্তর জয়রামের। দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলো স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রিয়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করিবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন। ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামদ্দি শেখ এক জোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। তাহলে নতুন বলদ কে কিনে এনেছে? ইমামদ্দি শেখ এক জোড়া নতুন বলদ কিনেছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নতুন বলদ কে কিনেছে? ইমামদ্দি শেখ। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। এবার তৃতীয় পরিচ্ছেদে দেখি। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তাহলে শহরের হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তর স্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত 2 প্রহরের সময় একজন ফিরে আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চাই। তাহলে এখানে মাদি বলতে স্ত্রী জাতীয়কে বোঝায়। তাহলে কোথায় হাতি আছে? বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রয় করবে। কত? 2000 টাকা। খুব বাচ্চা? না, সবারই নিতে পারবে। কুছ পরোয়া নেই, তাই কিনিব। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল।
তাহার নাম আদরিণী। তাহলে কার নাম আদরিণী? হস্তিনী যেটা, সেটার নাম হচ্ছে আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। তাহলে হাতিটির দাম কত ছিল? 2000 টাকা। এখান থেকে প্রশ্ন আসার মতো। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবড় বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্ষুব্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহার দিগকে বহিষ্কৃত করিয়া দিল। হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারের নিকট দাঁড়াইল। অন্তঃপুরে